দেখো এই যে এখানে দেখতেছো এটা, এখানে এটা একটা দেওয়া আছে, রিড দ্য ফলোইং টেক্সট and make a flowchart showing what Mandela did in his whole life. Number 1 has been done for you. এই যে charged with capital offenses, তাহলে কতটুকু টেক্সট? এটা হলো চার্জড উইথ ক্যাপিটাল ডট ডট কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি, এই পর্যন্ত। চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস একটা ঘর, তারপর আর এগুলো হলো ফ্লো চার্ট। হ্যাঁ, এই একটা ঘর, তারপরে এরকম 1 2 3 4 5টা একটা ঘর দেওয়া থাকবে, আর বাকি 5টা তোমাকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, এটা হলো কোশ্চেন নাম্বার 2 এর, ওই যে আমরা দেখছিলাম না, কোশ্চেন নাম্বার 2 এর দুইটা অপশন আছে, একটা হলো ইনফরমেশন ট্রান্সফার আর একটা হলো এই যে ফ্লো চার্ট। ঠিক আছে, এখন ফ্লো চার্টটা আমরা কিভাবে করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটাই বেশিরভাগ ক্ষেত্রে এটা আসে, আবার ওই ইনফরমেশন ট্রান্সফারও আসে, তবে এটা বেশি আসে। এটা যদি একটু ভুল হয় তাহলে একদম কিন্তু অবস্থা খারাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটার নিয়ম আজকে আমরা টুডে উইল ডিসকাস দ্য রুলস অফ হাউ টু রাইট ফ্লো চার্ট ইফেক্টিভলি। আমরা এটা দেখবো, আগে আমরা নিয়মটা দেখি। হ্যাঁ, ওকে, মানে এখানে তোমাকে জাস্ট প্রশ্নটা দেখাইলাম কেমন। হ্যাঁ, যে দেখো রিড দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ ওই একটা টেক্সট দেওয়া থাকবে, টেক্সট অবশ্য আগের পৃষ্ঠাতে আছে। ফলোইং টেক্সটটা পড়তে বলবে এবং বলবে যে তোমাকে ফ্লো চার্ট করতে বলবে কিসের উপরে? অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা, অর্থাৎ স্পেসিফিক করে বলে দিবে যে এই বিষয়ের উপরে তুমি ফ্লো চার্ট লেখো। ওকে, হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে আমরা দেখি নিয়মটা দেখে আগে, কারণ নিয়ম না দেখে এখানে আলোচনা করলে কোনো লাভ হবে না। ওকে, প্রথমে আমরা এখানে দেখি কি নিয়মটা আছে আমাদের। এই যে রুলস অফ ফ্লো চার্ট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানে রুলস অফ ফ্লো চার্টে কি বলা আছে, যে একটু বড় করে নেই। আচ্ছা, রুলস অফ ফ্লো চার্টে প্রথমে বলা আছে যে at first give a title, use 6 rectangular square boxes including the given box. Boxes can be horizontal or vertical. Use arrow sign between the boxes. Use numeric letters serially in each box. Start points with capital letters. Start points according to the given box in the question. For example, আচ্ছা এখানে এইভাবে একটা দেওয়া আছে। আচ্ছা, আর একটু নিচে যাই আমরা, আর একটু নিচে আরেকটা ইয়ে দেওয়া আছে ইয়েভাবে। আচ্ছা, এই যে এখানে ফ্লোচার্ট দেখার জন্য কি করতে হবে? প্রথমে একটি টাইটেল দিতে হবে এবং প্রদত্ত বক্সটি সহ আরো 5টি বক্স তৈরি করতে হবে। ওই যে আমরা দেখছিলাম না বক্স, প্রথমে একটা বক্স, মানে টোটাল 6টা বক্স দেওয়া থাকবে, একটা বক্সে একটা তোমাকে অলরেডি একটা হিন্ট দিয়ে দিবে, আর বাকি 5টা বক্সের ভিতরে কি হবে সেটা তুমি যে যে মানে প্যাসেজের যে বিষয়টা নিয়ে তোমাকে ইয়া করতে বলছে ওইটা সহ তুমি লিখতে হবে। বক্সগুলোর আয়তন কিংবা আয়তাকার কিংবা বর্গক্ষেত্র উভয় হতে পারে। বড় বক্সগুলো মানে করে যে আয়তাকার হতে পারে অথবা বর্গক্ষেত্র হতে পারে, সাইজগুলা পাশাপাশি হতে পারে, আবার নিচের দিকে যাইতে পারে। বক্সগুলো পাশাপাশি কিংবা উপরে নিচে হতে পারে। দুটি বক্সের মাঝে তীর চিহ্ন থাকবে। প্রত্যেকটি বক্সের মধ্যে সংখ্যা দিয়ে সিরিয়াল লিখতে হবে, যেমন বক্স 1 2 3 4 এভাবে লিখতে হবে। প্রত্যেকটি পয়েন্ট শুরুর আগে বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে, যা অনেকেই ভুল, মানে প্রত্যেকটা ফ্লো চার্টের প্রথম অক্ষরটা হবে বড় হাতের ক্যাপিটাল লেটার, বুঝছো? নিচের গঠন প্রণালী অনুযায়ী তোমার পয়েন্টগুলো শুরু করতে হবে। আচ্ছা, ফ্লো চার্ট স্ট্রাকচার। আচ্ছা, এখানে দেখো এই যে এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, এই যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। যে যেমন ভার্ব প্লাস আইএনজি বলতে মূল কথা হলো যে ফ্লো চার্টে প্রথমে যেভাবে দেওয়া থাকবে। আচ্ছা, আগে ফ্লো চার্টের সিস্টেমগুলো দেখো। ধরো ফ্লো চার্টে মনে করো এই সিস্টেমে প্রথমটা দেওয়া আছে, এই সিস্টেমে এই স্ট্রাকচারে। হ্যাঁ, ধরো প্রথমে তোমাকে আমি একটা স্পটলাইট নিই। প্রথমে তোমাকে এই স্ট্রাকচার, প্রথম যে মনে করো তোমার প্রথম যে ইয়াটা আছে, প্রথম যে বক্সের ভিতরে যেটা দেওয়া আছে ফ্লো চার্টের, এই মনে করো এটা এই স্ট্রাকচারে আছে। ফর এক্সাম্পল মনে করো ভার্ব প্লাস আইএনজি
নাউন আছে অথবা নাউন ফ্রেজ আছে, যেমন এনলাইটেনিং, ভার্ব প্লাস আইএনজি বলতে এনলাইটেনিং। তারপরে একটা নাউন অথবা নাউন ফ্রেজ, মানে নাউন থাকবে অথবা নাউন আকারে কতগুলো শব্দ নাউন ফ্রেজের মতো থাকবে, যেমন এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, অথবা ব্রোডেনিং আওয়ার আউটলুক। এই যে এনলাইটেনিং এর পরে যে শব্দগুলো আছে এগুলো কি নাউন ফ্রেজ না? দুইটা শব্দ মিলে একটা ফ্রেজ গঠন করা হয়, তাই না? আচ্ছা, এবার দেখো, ব্রোডেনিং আওয়ার আউটলুক, এনোবেলিং আওয়ার মাইন্ড, রিফাইনিং আওয়ার সেন্সিবিলিটি, লার্নিং অ্যাবাউট আ সোসাইটিস কালচার। তাহলে লার্নিংটা হলো ভার্ব প্লাস আইএনজি, আর এরপরে যে অংশটা এটা হলো তোমার নাউন ফ্রেজ। একের অধিক শব্দ থাকলে সেটা নাউন আকারে, নাউন হিসেবে কাজ করলে সেটা নাউন ফ্রেজ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে এই একটা স্ট্রাকচার গেল। মনে করো তোমার ফ্লো চার্টের প্রথমে যদি এই স্ট্রাকচারে দেওয়া থাকে প্রথমটা, হ্যাঁ, এরপরে যে বাকি যে তুমি আরো যে তোমাকে 5টা যে ফিল আপ করতে হবে ফ্লো চার্ট, ওই 5টা কিন্তু এই স্ট্রাকচার হতে হবে। মনে করো তোমাকে বলা হচ্ছে যে নেলসন ম্যান্ডেলার কি, নেলসন ম্যান্ডেলার মনে করো যে সফলতা এবং তার অ্যাচিভমেন্ট তুমি উল্লেখ করতে হবে, বলছে তোমাকে, মনে করো যে তার অ্যাচিভমেন্ট গুলা নিয়ে তুমি একটা ফ্লো চার্ট লেখো। তো প্রথমে তোমাকে একটা মনে করে দিয়ে দিল, হ্যাঁ, একটা দিল যে ফাইটিং ফর দি ফাইটিং এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন, মনে করে একটা দিল, ঠিক আছে? এরপরে তো আরো তো তার অ্যাচিভমেন্ট আছে না, অনেক অ্যাক্টিভিটিস তার আছে না? তো এখন বাকি যে অ্যাচিভমেন্ট অ্যাক্টিভিটিস গুলো তুমি যে লেখবা, তুমি কিন্তু এই যে ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ আকারে আমি যে প্রথম তোমারটা একটা করে দিয়েছি, সেইভাবেই কিন্তু তোমাকে বাকি 5টা করতে হবে। এই স্ট্রাকচারের বাইরে তুমি করতে পারবে না। যদি করো তাহলে তোমার নাম্বার এখানে 0 আসবে, যেটার জন্য ভুল করবা সেটা মানে 0। আর তোমাকে ওই যে অ্যাচিভমেন্টের অ্যাক্টিভিটির উপরে ফোকাস করতে হবে। তুমি যদি অন্য কোথাও ফোকাস করো তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, আর এখানে যে টেকনিক্যাল যে বিষয়গুলো বললাম এগুলো খেয়াল রাখতে হবে, যে এইভাবে টাইটেল দিতে হবে। টাইটেল বলতে প্রথমে লিখতে হবে এরকম যে দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট দি অ্যাচিভমেন্ট অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। উপরে একদম প্রথমেই লিখতে হবে, এটা হলো টাইটেল, দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট দি অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। এরপরে তোমাকে কলম দিয়ে না তো তৈরি করে পেন্সিল দিয়ে তুমি বক্স তৈরি করবা। পেন্সিল দিয়ে তুমি এভাবে পাশাপাশি করতে পারো অথবা নিচে নিচে করতে পারো, এবং বক্সগুলো আয়তাকার হতে পারে অথবা বর্গক্ষেত্র হতে পারে, ঠিক আছে? তুমি যদি নিচে নিচে করো, মনে করো যে ইট যেভাবে আমরা গাঁথি একটার উপর একটা এভাবে নিচের দিকে, তাহলে তুমি আয়তাকার করতে পারো, তাহলে সুন্দর লাগবে। আর যদি পাশাপাশি করো তাহলেও তুমি আয়তাকারই করবা, কারণ পাশাপাশি করলে এই তখন ওই বর্গক্ষেত্র করলে জায়গাটা হয় না, তখন একটু আয়তাকার করলে তখন ওই নিচের দিকে বেশি, মানে কি বলে যে আয়তাকার যেভাবে থাকে আর কি, এভাবে করতে হবে। আচ্ছা, আমি দেখাবো এটা। আর বক্সগুলো পাশাপাশি কিংবা উপর নিচে হতে পারে, আর বক্সের মাঝখানে তীর চিহ্ন ব্যবহার করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই টেকনিক্যাল বিষয়গুলো যদি ভুল হয় তাহলে নাম্বার পাবে না। আর প্রত্যেকটা বক্সের ভিতরে নাম্বার দিতে হবে 1 2 3 4 5 6, হ্যাঁ, এইভাবে। আর প্রত্যেকটা পয়েন্ট শুরুর আগে, হ্যাঁ, মনে করো তুমি এই যে প্রত্যেকটা ফ্লো চার্ট তুমি লিখতেছো, লেখার বক্সের ভিতরে প্রথম শব্দটাই ক্যাপিটাল দিতে হবে। এটা যদি স্মল লেটার দাও তাহলে নাম্বার কেটে যাবে। আচ্ছা, তারপরে এই যে স্ট্রাকচারটা খেয়াল করতে পারছে। তারপর প্রথমে একটা স্ট্রাকচার বললাম, ঠিক আছে? সাধারণত কি কি স্ট্রাকচার হয়ে থাকে প্রথমে একটা বললাম, তারপরটা দেখো, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। ভার্ব প্লাস আইএনজি দিয়ে যেমন নাউন অথবা নাউন ফ্রেজ হয়, আবার নাউন অথবা নাউন ফ্রেজের আগে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজিও হতে পারে। যেমন মানে এটার সাথে এই দুইটার মাঝে, এক দুইয়ের মাঝে পার্থক্য হলো শুধু ভার্ব প্লাস আইএনজি অথবা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, শুধু একটা বাই যুক্ত করতে হবে। যেমন বাই ইনক্রিজিং পপুলারিটি অফ ব্যান্ড এন্ড পপ মিউজিক। দেখো দেখো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? শুধু এখানে বাই, আমি যদি এখানে বলে দিই বাই এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, তাও কিন্তু এটা হয়ে যায়, তাই না? তো দুটোর মধ্যে পার্থক্য হলো জাস্ট একটা প্রিপোজিশনের, আর কিছু না। তাহলে এখানে একইভাবে বাই ট্রাভেলিং বাই দ্য ব্রিটিশ, by using language and music, by using the tools and objects, এই যে একটা গেল। এবার আরেকটা স্ট্রাকচার হলো ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। একই নাউন অথবা নাউন ফ্রেজ আছে, এর আগে শুধু ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে দাও। যেমন ফর হ্যাভিং এ গ্লোরিয়াস ফাস্ট, যেমন এখানে হতে পারে ফর এনলাইটেনিং দ্য ইন্ডিভিজুয়াল, অথবা
for increasing popularity of band and pop music, ঠিক আছে? For discharging canary waste, for discharging hospital waste, for discharging household waste, for encroaching of the river. এরপর হলো টু প্লাস ভার প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। নাউন অথবা নাউন ফ্রেজের আগে আমরা তখন ইনফিনিটিভ ব্যবহার করব, যেমন টু টেম। টেম এখানে কাউকে কি করা, বশে আনা, কাউকে পোষ মানানো। টু টেম ওয়াইল্ড এলিমেন্ট অ্যানিমালস, টু রাইড অন এ টাইগার, টু ডিফিট এ ক্রোকোডাইল, to protect from wild animals, to hold a snake in his hand, to help people cultivate land. ওকে, তাহলে এটা হয়ে গেল, বুঝতে পারছো? তাহলে এখানে আমরা এইটাকেও করতে পারি কিন্তু এবার, যেমন টু হ্যাভ এ গ্লোরিয়াস পাস্ট, যেমন টু ইনক্রিজ পপুলারিটি, এটা করতে পারি টু এনলাইটেন দ্য ইন্ডিভিজুয়াল, হ্যাঁ করতে পারি কিন্তু আমরা। কিন্তু আমরা এখানে বিভিন্ন স্ট্রাকচার দেখাচ্ছে। এবার আরেক ধরনের স্ট্রাকচার, নাউন প্লাস অফ প্লাস নাউন ফ্রেজ। যেমন প্রথমে নাউন থাকবে, যেমন লস, এরপরে অফ, এই যে একটা অফ আছে, তারপরে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে কি, যে দুইটা নাউন যুক্ত হয়ে বা দুইটা শব্দ যুক্ত হয়ে যদি একই সাথে নাউনের মতো কাজ করে, দ্যাট ইজ কল্ড নাউন ফ্রেজ। তাহলে এখানে অফ এবং এন্টারটেইনমেন্ট দুইটা যুক্ত হয়ে এখানে একটা নাউন ফ্রেজের মতো কাজ করছে। যেমন লস অফ পপুলারিটি, সরি পপুলারিটি, অফ এবং এন্টারটেইনমেন্ট, এই তিনটা শব্দ যুক্ত হয়ে এখানে একসাথে নাউন ফ্রেজের মতো কাজ করে। তাহলে এখানে লস অফ পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট, সোর্স অফ এন্টারটেইনমেন্ট, অফ আর এন্টারটেইনমেন্ট এটা কি হিসেবে কাজ করছে, অফের পরে যে এখানে নাউনও হতে পারে, নাউন ফ্রেজও হতে পারে। এখানে কিন্তু যে কি বলছে, পপুলারিটি অফ এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু ফ্রেজ। এখানে নাউন প্লাস অফ প্লাস শুধু একটা নাউন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন শুধু একটা নাউন থাকতে পারে, যেমন ধরো অনেস্টি, ইন্টেগ্রিটি, কোর্স, রেসপন্সিবিলিটি, গ্রেসিয়াসনেস, গ্রেটফুলনেস, শুধু একটা শব্দ দিয়ে থাকতে পারে, দ্যাট ইজ মানে একটা শব্দ দিয়ে থাকতে পারে, অথবা এক বা একাধিক শব্দ দিয়ে থাকলে তখন এটাকে বলা হবে নাউন ফ্রেজ, ঠিক আছে? তারপরে দেখো অ্যাডভার্বিয়াল প্লাস অথবা প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, যেমন বাই প্রপার, বাই প্রপার প্ল্যানিং, ফর হায়ার এডুকেশন, এই যে প্রিপজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, মানে প্রিপজিশনের পর এখানে একটা নাউন ফ্রেজ আছে, ফর হায়ার এডুকেশন, হ্যাঁ, বাই প্রপার প্ল্যানিং, এই যে এখানে বাই একটা প্রিপজিশন, এটার পরে নাউন ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা, ভার্ব প্লাস আদার্স, মানে ভার্বের পরে অন্যান্য শব্দ বসে করা যেতে পারে। প্রথম শব্দটাই হবে ভার্ব। born in 1929, given a diary in 1942, spanned from 1942 to 1944, wrote diary, died in 1945, published the diary in 1947, ঠিক আছে? এই যে এগুলো হলো অর্থাৎ প্রথম বক্সে যে স্ট্রাকচারটা দেওয়া থাকবে বাকি বক্সের স্ট্রাকচারগুলো একই হবে, এর বাইরে হলে নাম্বার হবে না। আচ্ছা, লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, লেখার মধ্যে আর্টিকেল ও অ্যাডভার্ব ইত্যাদি পরিহার করতে হবে। আর্টিকেল দেওয়া যাবে না, অ্যাডভার্ব দেওয়া যাবে না, ঠিক আছে? লেখার শেষে বিরাম চিহ্ন বা পাংচুয়েশন পরিহার করতে হবে। লেখার শেষে বিরাম চিহ্ন দেওয়া যাবে না, একটু ফুল স্টপ দেই বা একটু দাড়ি দেই, কমা দেই, এরকম এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এখানে এই যে একটা প্যাসেজ, হ্যাঁ, আচ্ছা এটা দেখালে ভালো হবে নাকি একটা দেখাই, সেইটাতে ঝামেলা আছে। আচ্ছা, এটা না দেখে এখানে নিয়মগুলো তো আচ্ছা, আর একটু নিয়ম আছে এখানে, আর কয়েকটা নিয়ম আছে। এই যে দেখো এখানে কি বলছে, যে এট ফার্স্ট গিভ এ টাইটেল, এই যে প্রথমে টাইটেল দিবা, প্রথমে কি করবা, টাইটেল দিবা। টাইটেল দেওয়ার পরে এরপরে ইউজ 6 রেক্টেঙ্গুলার অথবা স্কোয়ার বক্স, ওই যে যেটা বললাম, বক্সগুলো হরিজন্টাল হবে অথবা ভার্টিক্যাল হবে, অ্যারো দিতে হবে, অ্যারো চিহ্ন। তারপরে নিউমেরিক লেটার 1 2 3 4 প্রত্যেকটা বক্সের ভিতরে। স্টার্ট পয়েন্টস উইথ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। স্টার্ট পয়েন্টস অ্যাকর্ডিং টু দ্য গিভেন বক্স ইন দ্য কোয়েশ্চেন, ওকে। তারপরে তো এই যে ভার্ব দিয়ে আমরা অলরেডি বলেছি, ওই যে একই, এগুলো মানে এটা হলো ইংলিশে আছে, ওইটা বাংলাতে করা আর কি, জাস্ট পার্থক্য এই। আচ্ছা, ওকে। তারপরে এখানে ওই যে দুটো জিনিস একই মোটামুটি।
এই যে যেমন যেমন একটা উদাহরণ দেই, দেখাই তোমাকে। এই যে হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, দ্য স্ট্রাগল অফ ম্যান্ডেলা অফ ফর মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি অ্যান্ড হিজ অ্যাচিভমেন্ট। মনে করো তোমাকে এটার উপর একটা ফ্লোচার্ট লিখতে বললো। প্রথমটা হলো চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, ঠিক আছে? মনে করো যে প্রথমটা কি, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, এটা একটা বক্সের ভিতরে দিয়ে দিল। এবং তোমাকে কি বললো যে তুমি রাইট এ ফ্লো চার্ট অন দি স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। তাহলে প্রথমে তার স্ট্রাগলটা কি ছিল? তাকে অভিযুক্ত করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, তাকে অভিযুক্ত করা হয়েছে যে সে রাষ্ট্রদ্রোহী, ঠিক আছে? তাহলে এর স্ট্রাকচারটা কি, পাস্ট পার্টিসিপল প্লাস কি নাউন ফ্রেজ, তাই না? এখানে কিন্তু এই স্ট্রাকচারটা আলাদা, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন ফ্রেজ, ঠিক আছে? তাহলে এখানে স্ট্রাকচারটা মনে লেখে নাই নাকি কি? আচ্ছা যাক, অসুবিধা নাই। যাক, অসুবিধা নাই, আমি অন্য জায়গায় লিখে দিচ্ছি এটা। এই যে এখানে এটা দেখো, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, তাহলে পাস্ট পার্টিসিপল প্লাস নাউন ফ্রেজ। লেখাগুলো সোজা করে দিই, যে বাঁকা থাকলে অসুবিধা। এটা স্ট্রাকচারটা কি, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন নাউন অথবা নাউন ফ্রেজ, ঠিক আছে? এই যে এখানে এই যে এটা কিন্তু, এটা হলো এটার মূলত স্ট্রাকচারটা, যেটার উপর ভিত্তি করে এটা রচিত। আচ্ছা, আচ্ছা এখন তোমাকে প্রথমে বলা হয়েছে কি, প্রথমে আমরা কি শিখেছিলাম, প্রথমে অ্যাট ফার্স্ট গিভ এ টাইটেল। তো তুমি প্রথমে টাইটেল লিখতে হবে। ধরো আমি এখানে একটা টাইটেল লিখি, হ্যাঁ, আমি তোমাকে এটা করে দেখাচ্ছি। মনে হয় তুমি অ্যান্সার লিখবে, NSW, হ্যাঁ, অ্যান্সার লিখলা। অ্যান্সার লিখে তুমি এবার টাইটেল লিখবা, তাই না? আচ্ছা, তুমি কি লিখবা? দ্য ফ্লো চার্ট is about the uh, struggle of Nelson Mandela। এই যে about the, এই যে তুমি বাকি জায়গাটা আমি লিখলাম না, কপি করে দিলাম, the struggle of Mandela for multiracial democracy and his achievement। হ্যাঁ, মনে করো এতটুকু আমি কপি করলাম। এই যে এই যে এটা করে লিখতে হবে, এই কথাটা, এটাকে বলা হচ্ছে টাইটেল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে টাইটেল, বা এটাকে একটা মানে প্রারম্ভিক একটা আলোচনা আমরা বলতে পারি। এরপরে তুমি মনে করো যে তোমাকে এরকম ঘর দেওয়া হলো কয়েকটা, ধরো এরকম টেবিল আমি ইনসার্ট করে দেখাচ্ছি তোমাকে। মনে করো এই যে এরকম, এই যে মনে করো এরকম কয়েকটা ঘর দেওয়া হলো। এই যে সেটা বন্ধ করে দিই। ধরো আমি একটা ড্র করলাম এরকম। আচ্ছা, ড্র করা যাচ্ছে না।
এই যে একটা অ্যারো চিহ্ন নিলাম, হ্যাঁ মনে করো একটা অ্যারো চিহ্ন নিলাম, কেমন? আচ্ছা এটা নেই, মনে করো একটা বক্স নিলাম আমি, আচ্ছা মনে করো প্রথমটা এখানে আমরা ধরো এটা দিলাম, হ্যাঁ এটা এখানে আছে 1 নাম্বার কপি, অনেক বড় হয়ে গেছে, আচ্ছা এই ধরো প্রথমটা এটা, হ্যাঁ চার্জ ফিট ক্যাপিটাল অফেন্সে, ঠিক আছে। আচ্ছা এরপর এরোটা অবশ্য দিতে পারছি না, এই জন্য এটা তুমি মানে যখন ইয়েতে পরীক্ষার হলে লিখবা তখন এটা এভাবে খাতায় যখন লিখবা তখন দিতে পারবা, দেওয়া যাচ্ছে না যে বারবার এটা মানে কারসারটা যাচ্ছে না কি ওইখানে, যা হোক
আমি জাস্ট এমনি তোমাকে দেখাচ্ছি ইয়াটা, মানে যে নিয়মটা দেখাচ্ছি আর কি, কেমন? ওকে, তাহলে প্রথমটা কি, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স, এটা দিলা প্রথমে, কেমন? দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগল অফ নেলসন ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি অ্যান্ড ইজ অ্যাচিভমেন্ট। হ্যাঁ, প্রথমে এটা প্রশ্ন মনে করে দেওয়া আছে যে রাইট এ ফ্লো চার্ট। হ্যাঁ, মনে করো প্রশ্ন দেওয়া আছে এরকম যে রাইট এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট, write a flow chart on write a flow chart about 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 what Mandela did in his whole life অথবা the struggle of Mandela for multiracial, এর মনে করে কোশ্চেন। হ্যাঁ, পরীক্ষায় আসছে, তো তুমি পরীক্ষায় আসার পর তোমাকে এই এটা দিয়ে দিল, 1 নাম্বার পয়েন্ট এটা দিয়ে দিল, এবার তুমি লিখতে হবে। তো 1 নাম্বার পয়েন্টটা তুমি যাচাই করে দেখলা, তুমি কি শুনতেছো সুভা? স্যার হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে 1 নাম্বার পয়েন্টে তোমাকে কি দিল, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স। তুমি দেখলা যে চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স এই কথাটা হলো, এই কথাটা প্রথম শব্দটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে হলো নাউন ফ্রেজ, বা এরপরে প্রিপজিশনের প্রথমে পাস্ট পার্টিসিপল, এরপরে বাকি অংশটার মধ্যে নাউন ফ্রেজ আছে কিছু, বা টোটালি একটা প্রিপজিশন আছে বা যুক্ত, বা সোজা কথা পাস্ট পার্টিসিপল ফ্রেজ প্লাস প্রিপজিশন আছে, অথবা দেখো আর দ্বিতীয়টাতে কিন্তু প্রিপজিশন নাই, সোজা কথা পাস্ট পার্টিসিপল প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, এটা হলো স্ট্রাকচার। তো তোমাকে এই স্ট্রাকচারটা মেনটেন করে তোমাকে কিন্তু নেলসন ম্যান্ডেলার এই যে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসির স্ট্রাগল গুলা এবং সারা জীবন কি করেছে এগুলো কিন্তু লিখতে হবে। তো তোমাকে আগে বাছাই করতে হবে সে কি কি স্ট্রাগল করেছে, কি কি সে মানে সারা জীবন কি কষ্ট করেছে ডেমোক্রেসির জন্য, তার অ্যাচিভমেন্ট গুলো কি কি। প্রথমে তুমি চিন্তা করতে হবে, আন্ডারলাইন করতে হবে, টেক্সট থেকে বের করতে হবে, বের করে ওইগুলোকে এই ফরম্যাটে সাজায় লিখতে হবে। কিন্তু এই ফরম্যাটে সাজায় লিখতে হবে। আমি 1 নাম্বার দিয়ে কিন্তু লিখেছি এই যে এভাবে, জাস্ট উইথ ক্যাপিটাল অফেন্সেস, এখানে উত্তর দেওয়া আছে। এরপরে দ্বিতীয়টা তুমি বের করলা যে ডেডিকেটেড হিমসেলফ টু স্ট্রাগল, এই যে তুমি এটা লিখে দিলা, তাকে সে কি করেছে, নিজেকে ডেডিকেট করেছে, ওই স্ট্রাগলের জন্য নিজেকে সে কি করেছে, ডেডিকেট করেছে। ঠিক আছে, মনটা বড় হয়ে যাচ্ছে, যাও, ওই স্ট্রাগলের জন্য সে নিজেকে ডেডিকেট করেছে। এরপর স্যার, হ্যাঁ বলো। স্যার আমি যখন খাতায় লিখবো তখন তো স্যার মানে বক্সে তো লেখাগুলা কি আঁটবে স্যার পাশাপাশি এইভাবে 6টা বক্স? পাশাপাশি না হলে তখন তুমি কি করবা, এই লম্বা করে দিবা বক্সগুলোকে, এই যে এরকম লম্বা করে দিবা, আচ্ছা আচ্ছা, এরকম হ্যাঁ অনেক লম্বা করতে পারবো, অসুবিধা নেই। আর যদি হ্যাঁ। লম্বা এভাবে যদি লম্বা করো না হয় বা সন্দেহ হয়, তখন তুমি নিচে নিচে দিবা, মানে এই বক্সটা আছে এখানে, এটার নিচে এটাকে আইনে দিয়ে দিলা, এটার নিচে এটা, আচ্ছা এটার নিচে এটা, এটার নিচে, তখন তুমি এগুলোকে অনেক বড় করতে পারো। মনে করো সবচেয়ে নিচে মনে করো এটা আছে, এটাকে তুমি বড় করে দিলে, এটাকে তুমি, এটা তো এখন মোটামুটি একটা স্কোয়ারের মতোই আছে, এটাকে তুমি তখন রেক্টেঙ্গুলার করে দিবা, এই যে এরকম। ঠিক আছে, তোমার যদি জায়গা না হয় তখন তুমি নিচে নিচে করবা। এটা তো আমি করেছি তোমার কি বলে, এটাকে আমি করেছি পাশাপাশি, হরিজন্টাল। আর পাশাপাশি। তুমি যখন নাকি দেখবা যে পারতেছো না, তখন তুমি ভার্টিক্যাল করে ফেলবা, পার্টি। ভার্টিক্যাল, আচ্ছা কেমন? এটা তোমার শব্দ, যেমন এখানে আমার শব্দ কিন্তু কম, এই জন্য আমি এখানে কম। এইভাবে করলাম। আর সাধারণত হুম, পাশাপাশি করলেই ভালো হয়, কারণ বইগুলোতে এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন কলেজে পাশাপাশি করাটাকে সমর্থন করে। তবে আমাদের কলেজে আবার এই যে এইভাবে, এই যে এইভাবে দিলেও হয় পাশাপাশি, আবার কেউ যদি হুম। না নিচে নিচে দেয়, যেমন কেউ যদি একটার নিচে একটা, যেমন এটা দিলে সবার নিচে, এটাকে এটা এটা দিলে সবার নিচে, এটাকে বড় করে দিল এইভাবে, এই যে এইভাবে দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি। কেউ যদি হ্যাঁ হ্যাঁ এভাবে মানে এভাবে মানে বুঝতে পারছো তো আমি কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি বুঝতে অর্থাৎ পারছি। এটা উপরে, এরপরে মনে করো এই যে এটাকে আমি নিচে দিলাম, না মনে করো এটাকে আমি এখানে এখানে এনে দিলাম, এই যে এরপরে আমি এটাকে এটাকে আনলাম এদিকে, হ্যাঁ, নিচে নিচে আর কি, বুঝো না, নিচে হুম। নিচে করে তখন আমি এগুলোকে সাজাই দিলাম, এই, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, স্যার, তাহলে একটা বক্স আয়তাকার হলে সবগুলোই তো আয়তাকার হবে না? হ্যাঁ, বক্সের তুমি বক্স তুমি যদি যে আকারে করবা, আয়তাকার হলে আয়তাকার হ্যাঁ। করবা, বর্গাকার মানে বর্গাকৃতি হলে বর্গাকৃতি করবা, তবে বল। এটা মধ্যে একটু 19-20 হলে অসুবিধা নাই। আর আচ্ছা এখানে তো মূলত বক্সের আকার আকৃতি বর্গাকার হয়েছে না রেক্টেঙ্গুলার হয়েছে, এটা আসলে অতটা বিবেচ্য বিষয় না, তবে এটা একটা সৌন্দর্যের বিষয় আর কি।
মূল বিষয়টা হলো যে তোমার মূল কথাটা কি, মূল বিষয়টা হলো তোমার প্রথমে যে নিয়মটা, এটা হলো যে তোমার এই যে স্ট্রাকচারে প্রথমটা আছে, যেমন এই প্রথমটা আছে এই স্ট্রাকচারে আছে না, পাস্ট পার্টিসিপল বা নাউন হ্যাঁ ফ্রেজ, নাম বাকিগুলো ফ্রেজ। কিন্তু এই স্ট্রাকচারে হতে হবে। এবং আচ্ছা এই যে এই স্ট্রাকচারের ভিতরে, এই স্ট্রাকচারের ভিতরে এই যে পয়েন্টটা স্ট্রাগল, কিসের স্ট্রাগল, ভর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এখানে কয়েকটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাগল আমি আন্ডারলাইন বোল্ড করছি, স্ট্রাগল শব্দটা গুরুত্বপূর্ণ, তারপরে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট শব্দটা গুরুত্বপূর্ণ, তারপরে হলো ডেমোক্রেসি, এই যে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, হুম সরি একটু ইয়ে হয়ে গেল। আচ্ছা, মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, এই যে শব্দগুলো 1 2 3 এগুলো হলো কিওয়ার্ড, এগুলোকে বলা হয় কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো খুব প্রধান গুরুত্বপূর্ণ। তুমি প্রথমে ফ্লো চার্ট করার সময় তোমাকে এই কিওয়ার্ড গুলো খেয়াল করতে হবে, যে যে কোন কোন কিওয়ার্ডের ভিত্তিতে আমি এই ফ্লো চার্টটা করবো, আমাকে এটা খেয়াল করতে হবে। কিওয়ার্ড, ঠিক আছে? হুম হুম, যে শব্দটা মূল শব্দ, এই শব্দটা বের করতে হবে যে কোন শব্দটার উপর ফোকাস করতে হবে। তোমাকে এখানে ফোকাস করতে হবে নেলসন ম্যান্ডেলা কি স্ট্রাগল করেছে, তোমাকে ফোকাস করতে হবে নেলসন ম্যান্ডেলার স্ট্রাগল করতে গিয়ে তার অ্যাচিভমেন্ট কি ছিল, হোয়াট ওয়ার হিজ অ্যাচিভমেন্ট, এবং কিসের মানে কিসের স্ট্রাগল করেছে, মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি করতে গিয়ে তার কি কি স্ট্রাগল ছিল, কি কি অ্যাচিভমেন্ট ছিল। বুঝতে পারছো এবার? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে এই পারছি। যে এই কিওয়ার্ড গুলো বের করতে হবে। তুমি যদি কিওয়ার্ড বের করতে ব্যর্থ হও এবং এটার উপর না করো, তো তুমি হুম স্ট্রাকচার মেনটেন করে করলেও তোমারটা শূন্য পাবে বা কম নাম্বার আসবে, অনেক কম। এখানে আচ্ছা পাঁচটা থাকবে, তো পাঁচটা 5 × 10, এই 10-এ 10 তোমাকে পেতে হবে। তুমি যদি এইচএসসি পরীক্ষায় A+ বা মানে 80-র উপরে থাকতে চাও, নাম্বার যদি তুমি পেতে চাও, এখন তো জানি না এটা থাকবে কিনা 80, তুমি যদি 80-র উপরে তোমার মার্কস পেতে চাও এইচএসসি পরীক্ষায়, তোমাকে অবশ্যই অবশ্যই এই পাঁচটা যে থাকবে, এই পাঁচটা তোমাকে 5 × 10 অবশ্যই শিওর এনশিওর করতে হবে, না হলে দুইটা পেপার মিলিয়ে তোমার 160 আসবে না। এই জন্য এটা খুব ভাইটাল, এটা অনেকেই ভুল করে, ঠিক আছে? অনেকে মনে করে আরে এটা মনে হয় খুব সহজ, কয়েকটা লাইন তুলে দিলে মনে হয়ে যাবে, না না, এত সহজ না, অনেক নিয়ম আছে, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ পাশাপাশি করলে তো মানে পাশাপাশি করলে তো একটা করে অ্যারো চিহ্ন থাকবে স্যার, উপর নিচে করলে কি অ্যারো চিহ্নটা হ্যাঁ কোথায় হ্যাঁ আসবে? থাকবে, হ্যাঁ উপর নিচে করলে আমি আসলে এরো চিহ্নটা দিতে পারতেছি না, দেখছো না? অনেক হ্যাঁ চেষ্টা হ্যাঁ বুঝতে করতেছি, পারছি। কিন্তু এরো চিহ্নটা এখানে মাঝখানে আসতেছে না কেন জানি। কিন্তু এটা তোমাকে এরো চিহ্নটা দিতে হবে, তোমাকে মাস্ট, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ তুমি হুম পাশাপাশি হুম। করো, উপর নিচে করো, তোমাকে এরো চিহ্ন দিতে হবে। এরো চিহ্নটা স্যার না উপর নিচে করে অ্যারো হ্যাঁ চিহ্নটা বলো। কোথায় দিব, পাশে দিব প্রথমটা? হ্যাঁ এরো চিহ্নটা মনে করো এই যে এখানে, এখানে এই যে আমার কার্সারটা যেখানে আছে, হ্যাঁ এইদিকে হ্যাঁ না, কিন্তু এই যে গ্যাপে গ্যাপে, প্রত্যেকটার গ্যাপে, ঠিক গ্যাপে আছে? হ্যাঁ। এই যে দুইটার মাঝখানে এরো হুম চিহ্নটা দিতে হবে, এই যে দুইটার মাঝখানে এরো চিহ্নটা। আবার নিচে আচ্ছা যখন করবা, নিচে যখন করবা তখনও তোমাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি কি দেখাবো নাকি? হুম। আচ্ছা দেখি তাহলে, আমি দেখাই তাহলে। তাহলে আরেকটা পেজ নেই, হ্যাঁ আরেকটা পেজ নিয়ে আমি দেখাচ্ছি, ওকে। এটা একটু স্টপ করি আপাতত। হুম। এই যে একটা পেজ দিলাম, হ্যাঁ। এখন আমি এখান থেকে ইয়া করব, এই যে বক্স, দেখি আমি বক্স ইনসার্ট করব। বক্স কই আছে, বক্স কই আছে, খুঁজেই পাই না। ওই যে এদিকে, হ্যাঁ এই যে। হ্যাঁ মনে করি আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, আমি সাদা ইয়া করলাম, হুম। হুম হুম। তারপরে
1 2 3 4 5 6 ওকে আচ্ছা এরো চিহ্ন কই এরো চিহ্নই তো পাই না আচ্ছা যাক এরো চিহ্ন না পাইলেও তোমাকে বুঝাইতে পারবে এবার আচ্ছা এই যে এখন দেখতে পাচ্ছ এখানে স্যার। হ্যাঁ এই যে এখানে তুমি এডিট এডিট টেক্সট এই যে এখানে তুমি নাম্বার দিয়ে দিবা মনে করো এখানে অবশ্য এটা সাইডে চলে আসছে অসুবিধা নেই এই যে এখানে তুমি নাম্বার দিবা 1 1 ঠিক আছে অবশ্য ছোট হয়ে গেছে অনেক যাও 1 তুমি এখানে নাম্বার দিবা অ্যাড টেক্সট এই যে বারবার মাঝখানে আসে 2 ঠিক আছে এরপরে অ্যাড টেক্সট করতে হবে বারবার 2 3 এখানে অ্যাড টেক্সট 4 কন্ট্রোল হলো ইয়েতে লেফট কন্ট্রোল এল এটা কত 4 এই যে 4 দিলাম এরপরে অ্যাড টেক্সট কন্ট্রোল এল 4 5 অ্যাড টেক্সট কন্ট্রোল এল 6 এই যে আমি এটা বড় করে দিচ্ছি এই যে তুমি যদি নিচে নিচে করো এইভাবে করতে পারবা কেমন তবে এরোটা আমি এরো চিহ্নটা দিতে পারতেছি না মানে এটা আসলে আসতেছে না আসলে এই যে জায়গা থেকে চলে যাচ্ছে এটা মানে আরেক ঝামেলার জিনিস কোথায় আছে এরো চিহ্নটা আসে না এরো চিহ্নটা এখানে আসে না কারসারে তো আসে না মাঝখানে আচ্ছা যাক তো তুমি তো বুঝতে পারছো তো মোটামুটি খাতায় যখন লিখবা এই যে এভাবে এভাবে নিচে নিচে করলে এভাবে এভাবে বক্সগুলো করবা আর মাঝখানে এই যে গ্যাপে ওই দুটার গ্যাপে একটা অ্যারো চিহ্ন নিচের দিকে দিয়ে দিবে অ্যারো চিহ্ন এই যে মাঝখানে দিয়ে দিবে অ্যারো চিহ্ন মাঝখানে দিয়ে দিবে তোমার যদি মনে করো যে ফ্লো চার্টের অনেক ইনফরমেশন আছে অনেকগুলো লিখতে হচ্ছে লাইনটা বড় হবে তোমার প্রত্যেকটা তখন তুমি এভাবে হ্যাঁ তখন তুমি এভাবে ভার্টিক্যাল দিয়ে দিবা আর যদি না হয় তাহলে হরিজন্টাল পাশাপাশি কেমন আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা আমরা এটা বন্ধ করে দিই এটা আর দরকার আছে এটা না না স্যার দরকার নেই ঠিক আছে তাহলে এটা বন্ধ করে দিই এটা সেভ করলাম না আচ্ছা তাহলে কল আসছে হ্যাঁ আসসালামু আলাইকুম আব্বা হ্যালো আমি তো পড়াইতেছি হ্যাঁ আমি আপনার একটু পরে ফোন দিই হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমরা এটা ইয়াটা বন্ধ করে দিই এই যে ফাইলটা ডিলিট করে দিই ও এটা মনে বন্ধ করা হয়নি ফাইলটা ডোন্ট সেভ ওকে তাই তো হয়ে গেল ওকে তাহলে আমরা যেন কোথায় ছিলাম
হ্যাঁ, ফ্লো চার্টের যে নিয়মগুলো পড়তেছিলাম। ওকে, যাচ্ছি আবার। দেখো আমরা আবার যাই এই ইয়াতে, স্ক্রিন শেয়ারিং এ যাই। দেখো, আচ্ছা তাহলে আমরা এই যে কোনটা যেন করতেছিলাম, এই যে এটা, হ্যাঁ ঠিক আছে, আমি একটু বড় করি। আচ্ছা তাহলে আমরা বলেছিলাম যে আমরা যদি পাশাপাশি যদি করি তাহলে আমরা এভাবে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের এই যে এরকম টাইটেল, মানে যেটা বলেছে প্রথম যেটা বলেছিলাম যে ফার্স্ট গিভ এ টাইটেল। টাইটেল মানে এটা সম্পর্কে লেখা একটা সেন্টেন্স দিয়ে যে আমি এখানে, হ্যাঁ, দ্য ফ্লো চার্ট অথবা হেয়ার ইজ এ ফ্লো চার্ট অ্যাবাউট, হ্যাঁ দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট, অথবা অথবা তুমি দিতে পারো হেয়ার ইজ এ ফ্লো চার্ট, হেয়ার ইজ এ, হ্যাঁ ফ্লো চার্ট, here is a flow chart about 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 oblique, তুমি এরকম দিতে পারো, অথবা তুমি দিতে পারো the flow chart is about, দুটা যেভাবে, ঠিক আছে। তুমি মানে এই কথাটা তোমাকে লিখতে হবে, এটা সুন্দর হবে লিখলে। আচ্ছা তুমি লেখলা, তারপর তুমি পড়লা যে তুমি বের করলা যে আমার প্রথমে কি, প্রথমে তুমি এই ইয়াটা লেখা, টাইটেলটা লেখলা। লেখার পরে তুমি সিদ্ধান্ত নিলা যে আমার এখানে কি কি কিওয়ার্ড, তুমি চিন্তা করলা যে আন্ডারলাইন করলা যে আচ্ছা কোশ্চেনের ভিতরে এই যে স্ট্রাগল শব্দটা একটা কিওয়ার্ড, তারপরে আমার কিওয়ার্ড হলো অ্যাচিভমেন্টটা আমার কিওয়ার্ড, হ্যাঁ অ্যাচিভমেন্টটা আমার কিওয়ার্ড, এই দুটো শব্দ আমার কিওয়ার্ড। স্ট্রাগল এবং অ্যাচিভমেন্ট কোথায় করছে সে, ম্যান্ডেলা এই যে মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি করতে গিয়ে সে কি কি স্ট্রাগল করেছে, কি কি সে কি বলে যে স্ট্রাগল, কি কি তার স্ট্রাগল ছিল, কি কি তার অ্যাচিভমেন্ট ছিল, এই দুটো শব্দের উপর ভিত্তি করে আমাকে কিন্তু এটা তৈরি করতে হবে, ঠিক আছে। আমি এক গেল প্রথমে করলাম টাইটেল, তারপরে করলাম কি, দ্বিতীয় কাজটা করলাম কি, আমি কিওয়ার্ড বাছাই। কিওয়ার্ড বাছাই করার পরে তৃতীয় কাজটা আমি করব হলো, তৃতীয় কাজটা আমার হবে যে আমার স্ট্রাকচারটা নির্ধারণ। এবার আমি এটা পড়ে দেখলাম, প্রথমটা মনে করি এটা কোশ্চেনে দেওয়া আছে, দেওয়া থাকবে, আমি স্ট্রাকচারটা পড়ে দেখলাম যে প্রথম স্ট্রাকচারটা হলো কিরকম, পাস্ট পার্টিসিপল প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। হ্যাঁ তাইলে আমার বুঝতে পারলাম যে বাকি যে পাঁচটা যে করব আমি, আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, ওই পাঁচটাও কিন্তু আমার পাস্ট পার্টিসিপল প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ আকারেই করতে হবে। কথা বুঝতে পারছো? প্রথম স্টেজ হলো, এক নাম্বার কাজ হলো আমার, আমাকে কি করতে হবে, প্রশ্নটা বুঝতে হবে। দুই নাম্বার কাজ হলো প্রশ্নটাকে ভালো করে পড়তে হবে। দুই নাম্বার কাজ হলো আমার টাইটেল লিখতে হবে, অ্যান্সার লিখে টাইটেলটা লিখতে হবে। তিন নাম্বার কাজ হলো আমাকে এই যে কিওয়ার্ড গুলো বাছাই করতে হবে, কিসের উপরে লিখবো আমি। চার নাম্বার কাজ হলো আমার স্ট্রাকচারটা পড়তে হবে, স্ট্রাকচারটা পড়ে স্ট্রাকচারটা বুঝতে হবে। এইবার আমি 4 নাম্বার কাজ শেষ করার পরে আমি টেক্সটে যাব, মূল যে টেক্সট যেখানে আমাকে যেটা পড়তে বলা, ওই টেক্সটে গিয়ে আমি কিওয়ার্ড গুলো ধরে ধরে বাছাই করব, কোন কোন সেন্টেন্সটা আমি নিব, কোন কোন লাইনটা নিব, আমি কয়টা, পাঁচটা সেন্টেন্স বা পাঁচটা পার্ট, মানে টেক্সটটা পড়ে আমি পাঁচটা এরকম এই যে স্ট্রাকচারে গিভেন, এই যে স্ট্রাকচার দেওয়া থাকবে যেটা, এই স্ট্রাকচারের উপর ভিত্তি করে আমি পাঁচটা সেন্টেন্স বা পাঁচটা পয়েন্ট তৈরি করতে হবে। এটা পাঁচটা সেন্টেন্স থেকে হতে পারে, অথবা 10টা সেন্টেন্সকে মিলে তুমি পাঁচটা বা 6টা 7টা সেন্টেন্স থেকে তুমি ইনফরমেশন নিয়ে তুমি মানে কি বলে যে ফ্লো চার্টটা তৈরি করতে পারো, ঠিক আছে। এটা কোনো, এটা তোমার উপর নির্ভর। তখন তুমি ইনফরমেশন গুলো যাচাই বাছাই করে তুমি এখানে কি দিবা, এখানে তুমি এগুলো, যখন তুমি ফ্লো চার্টটা লেখবা, পয়েন্টটা এবার এখানে লেখবা বা তৈরি করবা, তখন তোমাকে কি করতে, তুমি কি কি করতে পারবা না, হোয়াট ইউ ক্যানট ডু, তোমাকে তুমি কি বলে যে ওই যে না এখানে না, এই যে নিচের দিকে দেওয়া ছিল না, একদম নিচের দিকে, নিচের দিকে যাই আমি, তুমি কি কি করতে, কি কি করতে পারবে না, এটা এখানে বলা আছে। এই যে এই যে এই যে কি বলছে এখানে, এই যে লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, লেখার মধ্যে অ্যাডভার্ব এবং আর্টিকেল, অ্যাডভার্ব দেওয়া যাবে না, লেখার মধ্যে আর্টিকেল দেওয়া যাবে না, অ্যাডভার্ব দেওয়া যাবে না, এবং লেখার শেষে বিরাম চিহ্ন, পাংচুয়েশন দেওয়া যাবে না, ঠিক আছে। এগুলো গুরুত্বপূর্ণ, তোমাকে তুমি আর্টিকেল দিও না, কোনো অ্যাডভার্ব দিবা না, তুমি লেখার শেষে বিরাম চিহ্ন বা কোনো ফুল স্টপ দিলে একটু ভালো লাগবে না, এগুলো করা যাবে না, ঠিক আছে। একদম জাস্ট নরমালি করতে হবে। আচ্ছা তাহলে এবার আমরা উপরে যাই, তাহলে স্টেপগুলো খেয়াল রাখবা, হ্যাঁ।
তারপরে তোমাকে কি কর, এবার এবার তুমি আস্তে আস্তে বক্সগুলো লিখবা, বক্সগুলো আগে তৈরি করবা। প্রথমে তুমি বক্সগুলো তৈরি করবা, তুমি চিন্তা করবা যে আমার ইনফরমেশন গুলো এত বেশি কিনা বা কম কিনা। যদি কম হয় তাহলে তুমি এভাবে করে ফেলতে পারো। এক্ষেত্রে এটাকে একটু লম্বা করে দিতে পারো, এটাকে যেহেতু এটা এভাবে তুমি মানে হরিজন্টাল লিখবা, তুমি তাহলে এইভাবে এইভাবে তুমি লম্বা করে দিতে পারো, তাহলে তোমার ইনফরমেশন একটু জায়গা হবে। আর যদি জায়গা তুমি হবে। না বলে না আমি এভাবে লম্বা করে আমার হবে না, তাহলে তুমি ওই যে ওইভাবে একটার নিচে একটা দিয়ে করতে পারো, সেক্ষেত্রে তোমার অনেক জায়গা পাবে তুমি। ঠিক আছে? হুম হুম ওকে, তাহলে এবার তুমি কি করবে, এবার তুমি পয়েন্ট গুলা কোনো একটা খাতার একটা পাশে বা অন্য কোনো জায়গায় রাফ করতে পারো। এবার এখানে লেখার আগে অথবা তুমি পেন্সিল দিয়েও লিখতে পারো, পেন্সিল দিয়ে লেখার দরকার নাই, তুমি খাতার অন্য পাশে একটা রাফ করলা, রাফ করে প্রথমে লেখলা যাচ্ছে আমার 5টা পয়েন্ট লিখতে হবে, 5টা পয়েন্ট আমি আগে রাফ করে লিখি। লেখার পরে তুমি রাফ করে মনে করো এখানে নিচে লেখলা বা অন্য একটা পাতায় লেখলা, লেখার পরে ওই রাফটা তুমি চিন্তা করলা যে এই রাফটার সাথে আমার এই যে স্ট্রাকচারে মিল আছে কিনা। হ্যাঁ, আরে এখানে তো একটা জিনিস ভুল করে ফেলছি, এখানে এটা হলো 1 নাম্বার, এটা হলো 1, এটা হলো 2। বুঝতে পারছো? তুমি হ্যাঁ রাফ হ্যাঁ করার স্যার। পরে খাতায় অন্য একটা অংশে রাফ করার পরে তোমাকে চিন্তা করতে হবে যে আমার এখন এই রাফটার সাথে আমার এই যে গিভেন যে স্ট্রাকচারটা আছে, আমার যে ফ্লো চার্টে যে একটা স্ট্রাকচার যে দেওয়া আছে, এটার সাথে মিলে কিনা, এটার সাথে হুম আমার এটা মিলছে কিনা। হ্যাঁ, অর্থাৎ আমার যে প্রশ্নের যে স্ট্রাকচার দেওয়া আছে, এই প্রশ্নের স্ট্রাকচারের সাথে আমার যে আমি যে স্ট্রাকচার লিখেছি এটা মিলছে কিনা। যদি মিলে তাহলে তুমি সুন্দর করে বসাই দেবে, মানে স্ট্রাকচার মিলছে কিনা, এবং এই যে যে কি পয়েন্টে যা চাইছে, যে আমি যে রাফ রাফ করে যে লিখলাম, আমি যে রাফ করে যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট যে আলাদা একটা পেজে বা আলাদা খাতার পিছনে রাফ জায়গায় লিখলাম, ওই 5টা অংশে দুইটা জিনিস মিলতে হবে। 1 নাম্বার হলো স্ট্রাকচার, এই যে গিভেন স্ট্রাকচার, এই যে এটা যেটা তুমি যেটা পাবে, এই স্ট্রাকচার কিন্তু তোমাকে পরীক্ষা হলে দিয়ে দিবে না ওরা, এটা তোমাকে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে দিবে। এই এক্সাম্পলটা দেখে তুমি স্ট্রাকচারটা চিন্তা করতে হবে। তুমি প্রথমে দেখবে হুম যে তোমার 5টা যে তুমি রাফ উত্তর লিখেছো, ওই রাফ উত্তরের সাথে তোমার এই স্ট্রাকচারটা মিলে কিনা। 2 নাম্বার মিলতে হবে তোমার এই কিওয়ার্ডে যা চাইছে, এই কিওয়ার্ডের কথাগুলা মনে করো এখানে কিওয়ার্ডে চাইছে অ্যাচিভমেন্ট, কিওয়ার্ডে চাইছে তোমার স্ট্রাগল, আর তুমি লেখলা তার যে অন্য বিষয় নিয়ে, মানে অন্য বিষয় নিয়ে তুমি মানে পয়েন্ট তৈরি করলা, তাহলে কি হবে? না স্যার। হ্যাঁ, হবে না। তা তোমাকে মাথায় রাখতে হবে দুইটা জিনিস, স্ট্রাকচার প্লাস কিওয়ার্ড। ঠিক আছে? হুম এখানে তোমাকে স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ, কি স্ট্রাকচার প্লাস কিওয়ার্ড, স্ট্রাকচার প্লাস কিওয়ার্ড, এই দুইটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, যে এই দুইটা বিষয় আমাকে ম্যাচ করাতে হবে। হ্যাঁ, যদি কিনা আমার স্ট্রাকচার মিললো কিন্তু কিওয়ার্ড মিললো না, সেক্ষেত্রে টিচার নাম্বার দিবে না। হুম আন্তর্জাতিক টিচার এগুলো দেখলেই বুঝে ফেলবে, কেমন তুমি কোন হুম বিষয় লেখছো, এবং সে দেখলেই বুঝবে। কাজে তুমি এখানে কোনো অন্য ধরনের পন্থা অবলম্বন করার সুযোগ নাই, তোমাকে ঠিকভাবে লিখতে হবে এখানে 10-এ 10 পেতে হলে। তা তোমাকে স্ট্রাকচার এবং কিওয়ার্ড দুটো মিলিয়েই কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা এই যে তুমি একটা মনে করো চিন্তা করলে এটা যে এই স্ট্রাকচারটা দেওয়া আছে, চার্লস উইথ ক্যাপিটাল অফেন্স, তারপর তুমি চিন্তা করলে যে ডেডিকেটেড হিমসেলফ টু স্ট্রাগল, হ্যাঁ তার ডেডিকেশন আছে। এরপর তুমি চিন্তা করলে কমিটেড টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ডিমান্ড অফ দ্য আফ্রিকান টুর, হ্যাঁ তার মধ্যে কমিটমেন্ট ছিল ভালো। কমিটমেন্ট না হলে তো আর এই ধরনের কাজ করতে পারে না। তুমি এটা দিয়ে দিলে এখানে, আমি এই যে তার এখানে কমিটমেন্ট অবশ্যই তার ছিল। হুম, আচ্ছা দিয়ে দিলা, এই যে তার এখানে তার কমিটমেন্ট অবশ্যই ছিল, যে নাম্বারগুলো হয়ে যায় তো অসুবিধা নেই। আচ্ছা, তার অবশ্যই এখানে কমিটমেন্ট ছিল। আচ্ছা 3 নাম্বার বোল্ড করে দিলে বোঝা যাবে, বোল্ড করে দিই। আচ্ছা, এরপরে এটা গেল কমিটেড, তাহলে এটা এটা কিন্তু মিলতেছে তাই না, আমাদের হুম স্ট্রাকচার এবং কিওয়ার্ডের সাথে মিলতেছে না এগুলা কথাগুলো। আর হ্যাঁ তারপরে স্যার তারপরে মিলতেছে। হলো ফট এগেনস্ট ডমিনেশন, সে মানে ফট করেছে যে কোনো ধরনের ডমিনেশনের বিরুদ্ধে, সে কিন্তু এখানে মানে যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে এখানে সে। হুম হুম হবে কত নাম্বার? 4 নাম্বার।
যে কোনো ডমিনেশনের বিরুদ্ধে সে সংগ্রাম করেছে, প্রাধান্যের বিরুদ্ধে। আচ্ছা, এটা গেল 4 নাম্বার। এরপরে তোমার 5 নাম্বার হলো কি এটা, আচ্ছা বি। 5 নাম্বারটা এখানে নাম ওটা লিখে দিই 5। 5 নাম্বারে কি বলেছে যে সে ফট এগেইনস্ট অ্যাপারথাইড, হ্যাঁ অ্যাপারথাইড, যে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সে সংগ্রাম করেছে, এটা তার অ্যাচিভমেন্ট এবং তার একটা স্ট্রাগল। হ্যাঁ, আচ্ছা চেরিস্ট, যেমন ধরো এখানে কি দেওয়া আছে, যে স্ট্রাগল দেওয়া আছে, অ্যাচিভমেন্ট দেওয়া আছে। এখন তুমি দেখলা যে স্ট্রাগল অ্যাচিভমেন্ট মিললে হয়ে যায় 7টা 8টা। স্যার আমার তো স্ট্রাগল হয়ে যায় 7টা, বা স্ট্রাগল হয় 5টা, অ্যাচিভমেন্ট হয় 3টা, 8টা, আমি 8টা দিয়ে দিব? না, 8টা দেওয়ার দরকার নেই। তখন তুমি বাছাই করবা, তখন তুমি 3টা স্ট্রাগল দিবা, 2টা অ্যাচিভমেন্ট দিয়ে দিবা। যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাগল, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট, তখন তুমি সেটা দিয়ে দিবা। যদি তোমার দুইটা কিওয়ার্ড, যেমন এখানে এখানে দুইটা কিওয়ার্ড চেয়েছে, একটা হলো স্ট্রাগল, একটা হলো অ্যাচিভমেন্ট। দুইটা কিওয়ার্ড যখন চাবে তখন তুমি এরকম 3টা 2টা করতে পারো, মানে গুরুত্ব বুঝে। যখন দেখা যাচ্ছে যে স্ট্রাগলের গুরুত্ব অনেক বেশি তোমার চাও, তখন তুমি 4টে দিতে পারো, তো অ্যাচিভমেন্ট দিতে পারো একটা। আর যখন দেখবে যে না দুইটার ব্যালেন্স একরকমই, 5টা পেয়ে গেছি স্ট্রাগল, 5টা অ্যাচিভমেন্ট, তখন তুমি 3-2 করতে পারো। ঠিক আছে, 3-2 করলে ভালো হয়। আর যখন তুমি দেখবে যে না আমার অনলি ওয়ান কি বলে যে অনলি ওয়ান আমার কি বলে কিওয়ার্ড, তখন তুমি ওইটার উপর ভিত্তি করে 5টা দিয়ে দিবা। আচ্ছা। ঠিক আছে। আবার অনেক সময় হয় কি, প্রশ্নকর্তা প্রশ্নের দুর্বলতা থাকে, উনি এমন বিষয়ের উপরে প্রশ্ন করেছেন যে মানে এমন কিওয়ার্ড দিছেন এটার উপরে 4টার বেশি পাওয়া যাচ্ছে না ভ্যালিড, তখন তুমি কি করবা, তখন তুমি নিজে নিজেই চিন্তা করে একটা প্লেস করবা, নিজে নিজেই চিন্তা করে প্যাসেজটা বুঝে তুমি একটু প্লেস করবা। তখন এটা মানে এটা কোশ্চেন কর্তার দুর্বলতা, সে আসলে এটা নিয়ে চিন্তাই করে না, এটা একটা মনে করে আল্লাহর রাস্তায় একটা দিয়ে দিছে আর কি। বুঝতে পারছো? তো তোমাকে বুঝতেছি। সেই জন্য কি করতে হবে, এই জন্য তোমার এই বুদ্ধি থাকতে হবে যে আমাকে এভাবে এভাবে করতে হবে। আচ্ছা, তারপরে তোমার এই যে 6 নাম্বারটা, এটা আমি ইয়ে করছি, এই যে দেখো এখানে, এই যে এটা হলো 6 নাম্বার। এই যে কমাই দিই এগুলো, এই যে এবার এবার মানে জিনিসটা ক্লিয়ার তো না? জানি। এই যে এইবার তুমি হয়ে গেল, জাস্ট খালি মাঝখানে আসলে আমি ওই যে কি মানে কি এরর চিহ্নটা দিতে পারছি না, এটা আসলে কিভাবে দেয় আমি জানিও না আসলে, এই আর কি। তাহলে এই যে আমরা এইভাবে লিখতে পারি। তারপরে এটা লেখার পরে তুমি এই যে মনে করো যে তুমি এই তুমি এখানে একটা জিনিস লিখতে পারো, এই যে এখানে তুমি লিখতে পারো ফিগার, FIG, পরীক্ষা খাতায় লিখবা, নিচের দিকে লিখবা ফিগার। যে কিসের ফিগার? এটা হলো স্ট্রাগল ফর ম্যান্ডেলা, অফ ম্যান্ডেলা ফর, এই যে এটা, এই যে এটা, এই জিনিসটা তুমি এখানে চিন্তা ভাবনা করে এটা ফিগারটা কি সম্পর্কে, স্ট্রাগল অফ ম্যান্ডেলা ফর মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি এন্ড অ্যাচিভমেন্ট, এই যে এটা তুমি এখানে লিখে দিলা। এই যে এটা তুমি মাঝখানে দিয়ে দিবে, মানে আমি তো কম্পিউটার দেখাচ্ছি তো এই যে তুমি মাঝখানে এভাবে দিয়ে দিবে। ঠিক আছে, স্ট্রাগল হ্যাঁ অফ স্যার। ম্যান্ডেলা ফর, এই যে ফিগার দিয়ে দিলে বাস তোমার এটা সুন্দর, এটা একদম 10-এ 10 ইনশাল্লাহ দিয়ে দিবে। তো তোমার প্রশ্নের অ্যান্সার শুরু হবে এই যে এখান থেকে, কিন্তু তোমার পরীক্ষা হলে তোমার কার্যক্রম শুরু হবে এখান থেকে। এগুলো কিন্তু কোনো কার্যক্রম না, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, এই যে এগুলা কেমন, এগুলো বুঝছি। কিন্তু বোঝানোর স্যার জন্য, একটা এগুলো কিন্তু আবার তো ওই যে তুমি পরীক্ষা হলে আবার স্ট্রাকচার লিখো না, যে এই যে এই কি বলে এই ফ্লো চার্টের স্ট্রাকচার হলো এইটা এবং এইভাবে আমি চিন্তা করব না, এটা এগুলো লেখা, এগুলো জাস্ট তোমাকে বোঝার জন্য আমি দিয়েছি। এগুলো কিন্তু পরীক্ষার হলে খাতায় লেখার দরকার নাই, খাতায় থাকবে এখান থেকে শুরু হবে, এই যে অ্যান্সার, এই যে এখান আচ্ছা। থেকে শুরু হবে। ঠিক আছে, খাতায় তুমি হুম। হিয়ার ইজ এ ফ্লো চার্ট অ্যাবাউট, এটা দিয়ে শুরু করতে পারো, অথবা দ্য ফ্লো চার্ট ইজ অ্যাবাউট দ্য স্ট্রাগল, এইভাবে শুরু করতে পারো। এরপর তুমি বক্স করবা। হুম, তুমি এভাবে হরিজন্টাল করতে পারো, জায়গা যদি কম হয়, আর যদি তুমি ইচ্ছা করলে ভার্টিক্যাল করতে পারো, নিচে নিচে করতে পারো, জায়গা যদি তোমার বেশি প্রয়োজন হয়। হ্যাঁ, তুমি এভাবে করবে। এরপর তুমি এটা এগুলো করার পরে মানে হরিজন্টালি করো বা ভার্টিক্যাল করো, এরপরে করার পর তুমি এটা লিখবা ফিগার, ফিগারটা কি সম্পর্কে, এই সম্পর্কে, বাস তোমার হয়ে গেল। তোমার এখানে যদি সুন্দর এগুলো যদি তোমার যদি এই দুটো জিনিস ঠিক থাকে, স্ট্রাকচার এবং কিওয়ার্ড,
এবং তোমার এই যে এই বিষয়গুলো যদি ঠিক থাকে, এই যে ক্যাপিটালাইজেশন, এই যে এখানে ক্যাপিটাল দিছে না, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু প্রথমটা ক্যাপিটালাইজেশন, এবং এখানে দাড়ি কমা ফুল স্টপ আছে, কিচ্ছু নাই। না। হ্যাঁ, এখানে কিন্তু দাড়ি কমা ফুল স্টপ, হ্যাঁ, দাড়ি কমা ফুল স্টপ কিন্তু নাই। আচ্ছা, এখন একটু আগে বলেছিলাম যে হ্যাঁ, কোনো ধরনের আর্টিকেল হবে না, কিন্তু স্যার আপনারা তো এখানে দি ব্যবহার করলেন, এই যে দি। এখানে আসলে এই দিটা কেন ব্যবহার করা হলো, এইটা আসলে ফ্রেজের গঠনের ভিতরে এটা আসে। এটা কিন্তু আমি আলাদাভাবে কোনো এখানে মানে ইচ্ছাকৃতভাবে এটা করে নেই, ঠিক আছে? ইচ্ছাকৃতভাবে কিন্তু আমি করি না। আমি যদি আর্টিকেলটা না দিই, এখানে মিনিংটাই ক্রিয়েট হবে না। যে আমি যদি বলি এখানে যে কমিটেড টু ফুলফিলমেন্ট অফ ডিমান্ড অফ আফ্রিকান পিপল, তাও কিন্তু হয়। কিন্তু আমি এখানে আসলে দিটা ব্যবহার করলে ভালো হয়। আমি যদি এরকম এখানে দিই কমিটেড টু ফুলফিলমেন্ট অফ ডিমান্ড অফ আফ্রিকান পিপল, এটা কিন্তু মিনিং ক্রিয়েট হয়, অসুবিধা নেই, কিন্তু আরো ভালো হয় আর কি দিটা দিলে। আমি লিখলাম কমিটেড টু ফুলফিলমেন্ট অফ ডিমান্ড অফ আফ্রিকান পিপল, তাও কিন্তু হয়, তোমাকে নাম্বার কাটবে না, কারণ এটা তো নিয়মে বলা আছে যে আর্টিকেল মার্টিকেল কিচ্ছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, যে তাহলে আমি যে এই যে এখানে আছে যেরকম এই যে সিলেক্ট হয়ে গেল, এই যে এখানে কি দেওয়া আছে, চেরিস্ট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি, চেরিস্ট আইডিয়াল অফ ডেমোক্রেসি। তুমি তো এখানে দুইটা বাদ দিয়ে দাও, বলে স্যার বললেন তো যে আর্টিকেল হবে না, তাহলে এখন আবার কিভাবে? হ্যাঁ, তাও হবে, কিন্তু এখানে জিনিসটা কোনো নাম্বার কাটবে না, কিন্তু জিনিসটা একটু ইয়া লাগে আর কি। যেমন চেরিস্ট আইডিয়াল অফ ডেমোক্রেসি, তুমি তো বলো চেরিস্ট দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি, এটা একটা সুন্দর লাগে আর কি, বা এটা একটা মানে ইয়া মনে হয়। তবে এই কথাটা পুরোপুরি বলা যায় না যে এখানে আর্টিকেল ব্যবহার করা যাবে না, যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি, একদম যদি বাধ্যতামূলক হয় তাহলে আমরা আর্টিকেলটা ব্যবহার করতে পারি আর কি, আর না হবে। আচ্ছা, কোন প্রশ্ন আছে বলো। আর একটা জিনিস, হুম ওটা হচ্ছে কোন কারো যদি জন্ম সাল থাকে তার আগে ইন 19 এত, কিন্তু হুম। তার আগে তো স্যার একটা কমা বসে না। কোনটা বুঝলাম না। তার জন্ম সাল বা কোনো সাল দিয়ে যদি বলা হয় হুম। ইন এত, তার আগে তো একটা কমা বসবে। জন্মসাল এই দিয়ে কমাটা কি যদি, বসানো যাবে না? জন্মসাল দিয়ে যদি মানে কি আসে, ফ্লো চার্ট নাকি? হ্যাঁ স্যার, কোনো একটা সাল দিয়ে যদি আসে। মানে এই ধরনের কোনো প্রশ্ন পাইছো তুমি? হ্যাভ না ইউ না গট? স্যার, পাই নাই। আচ্ছা, পাইলে তখন হুম। বলো, পাইলে তখন সমাধান করে দেবো, অসুবিধা আচ্ছা আছে, এই ঠিক ধরনের আছে। থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ। এখন ওইটা থাকতে পারে, ওইটা হলো তোমার মানে তুমি যেটা বলতেছো এটা হলো তোমার হাইপোথিসিস, তুমি এটা এখনো এই সিচুয়েশনটা ফেস করো নাই, তাই না? এটা যখন হ্যাঁ। হ্যাঁ। ফেস করবা তখন আমি এটা সমাধান দিয়ে দেবো, এখন বলে তো লাভ নাই, এখন উদাহরণটা তুমি দেখাইতে পারতেছো না কোথায়, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। ওকে, এটা হ্যাঁ। নিয়ে টেনশন করো না, এই ধরনের বহু তুমি করতে পারবা, আসবে সমস্যা সমাধান অবশ্যই, ইনশাআল্লাহ হবে, করে দেবো। তাহলে এখানে আর কোনো প্রশ্ন আছে না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে এই পারছি। যে এখানে কিন্তু এতটুকু সুন্দরভাবে লেখার উপর তোমার 10 নাম্বার নির্ভর করে। হ্যাঁ, এখানে কিন্তু হুম। খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ফ্লো চার্ট বুঝে না, সোজা না, মনে করে যে আচ্ছা এটা এভাবে আছে, আচ্ছা এটা নাউন দিয়ে করলে, এটারে ভার্ব দিয়ে করি, এটারে অ্যাডজেক্টিভ দিয়ে করি। হ্যাঁ, মনে করে যে এটা ভার্ব হুম। দিয়ে শুরু হয়েছে, তোর ব্যাপার কি, এটা নাউন দিয়ে শুরু করি। হ্যাঁ, ডেডিকেশন, এটারে শুরু করি পাস্ট পার্টিসিপল দিয়ে, এটারে শুরু করি ফাইট, আইএনজি দিয়ে ফাইটিং, এটাকে শুরু করি মানে টু ফাইট, এটাকে শুরু করি বাই চেরিশিং, হবে? না। তুমি একই স্ট্রাকচারে করতে হবে, তুমি যদি ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে করো প্রত্যেকটা আলাদা আলাদা, তাহলে কিন্তু তোমার এখানে নাম্বার আসবে 50%। মনে হুম। করো তুমি এখানে চার্জ টুইট ক্যাপিটাল, তুমি এখানে দিলা ডেডিকেশন, এখানে দিলা কমিটিং, এখানে দিলা বাই ফাইটিং, এখানে দিলা টু ফাইট, এখানে দিলা যে কি বলে আফটার চেরিশিং, তাহলে তোমার কি হলো? তোমার ঠিক আছে, তোমার ওই যে তোমার কিওয়ার্ড অনুযায়ী তোমার যে ইয়াটা মানে সিলেকশন অফ দা কি থিম, কিওয়ার্ড অনুযায়ী সিলেকশন অফ দা থিম, থিম ঠিক আছে, তুমি যে মূল বিষয়গুলো এখানে ঠিক আছে, কিন্তু তোমার তো ঘরের স্ট্রাকচার ঠিক নাই। ঘর হুম। বানাইছো ঠিক আছে, কিন্তু ঘরের স্ট্রাকচার ঠিক আছে নাই। না। তাহলে এই ঘর কেউ কিনবে? কিনবে না। তাইলে একইভাবে তোমার এখানে তুমি ঠিক কথা ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমার কথা তো কিন্তু ধারাবাহিকভাবে স্ট্রাকচারাল নাই। তো সেক্ষেত্রে তোমার 50% মার্ক আসবে। টিচার ইচ্ছা করলে দিতে পারে, আর যদি ইচ্ছা করে বলে আমি না আরো কম দেবো, ইচ্ছা করলে আরো কম দিতে পারে, 2 দিতে পারে, হুম। 3 দিতে পারে, বা অনেক সময় অনেক টিচার আছে আরো বেশি করা, শূন্য দিয়ে দিবে বলে এটা কিছুই হয় নাই। তবে এতটা কঠিন হবে না, 50% মিনিমাম দেয়। তো তুমি 5 নাম্বার যদি কমে যায়, তো তোমার আর এখানে কি থাকে, ইংলিশের নাম্বারে তো ওঠে না কম, ইন্টারমিডিয়েটে খুব কঠিন নাম্বার তোলা, ফার্স্ট পেপারে হোক আর সেকেন্ড পেপারে হোক, তাই না? হুম। তাহলে তুমি এটা এখানে ক্লিয়ার তো, এটা না?
হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে আচ্ছা পারছি। তাহলে তোমার এই যে এখানে আমরা এটা একটু স্টপ শেয়ারিং বন্ধ করি। এই যে এখানে তোমার এই যে দেখো, এই যে আমরা দেখি এখানে, এই যে দেখো এবার এবার এখানে দেখো, লাইনটা কই, হ্যাঁ কি হলো, এই যে এটা দেখা যাচ্ছে এটা, হুম হুম স্যার হ্যাঁ এই দেখা যে যাচ্ছে। এখানে দেখো, উম, আসে না কেন, এই যে এই যে এখানে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ হোল লাইফ, চার্জড উইথ ক্যাপিটাল অফ, ওই যে একটু আগে যে বলা এটাই কিন্তু, তাই না? একটু হুম আগে যে হুম আমরা করলাম এটাই কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা এখানে কি বলেছে, ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাক্টিভিটিজ ইন অ্যাচিভমেন্ট, ওই একই কথা, ওই যে অর্থাৎ ম্যান্ডেলা কি করেছে আর ম্যান্ডেলা অ্যাচিভমেন্ট কি, ওই যে চার্জ উইথ ক্যাপিটাল অফ ফট এগেইনস্ট হোয়াট, মানে এই কথাগুলো কিন্তু একই প্রায় কাছাকাছি। ঠিক হুম আছে, এবারে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস অন ইচ, এখানে তোমাকে অনেক সময় বলবে ফ্লো চার্ট, অনেক সময় বলবে শর্ট নোট, তখন তুমি শর্ট নোট আর ফ্লো চার্ট প্রায় কাছাকাছি একই কথা। ঠিক আছে, আচ্ছা। বলছে হুম বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট, ওই কথা আবার আসছে এখানে ফ্লো চার্ট শোয়িং দ্য ডিফারেন্ট স্টেজেস অফ, এই যে ডিফারেন্ট স্টেজ, ঠিক আছে, ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, এই যে প্রথমটা করে দিছে এখানে। তাহলে তুমি এই যে বাসায় তুমি এই যে এগুলো একটু করবা কেমন, এগুলো তোমার হুম হোমওয়ার্ক থাকলো, আমি এটা একটু পরেই তোমাকে পিডিএফ আকারে পাঠিয়ে দিচ্ছি, তুমি করবা। আচ্ছা এরপর আমরা এটা করার পরে আমরা এটা চেক করবো আগামী ক্লাসে, আর তোমার ওই যে সামারিটা নিয়ে কালকে আলোচনা করা যায় কিনা দেখবো। আর এখানে কিছু ব্ল্যাঙ্কস আছে, হ্যাঁ এই যে ব্ল্যাঙ্কস গুলো একটু দেখবো, করবা, চেষ্টা করবা, এমনি জাস্ট প্র্যাকটিস, এগুলো তো ব্ল্যাঙ্কস আগে থেকে করে অভ্যস্ত। ব্ল্যাঙ্কস এখানে আছে, যে এখানে একটা, যে এখানে একটা, আর এখানে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জটা একটু করার চেষ্টা করবো কেমন। আমি একটু পরে এগুলা এই পিডিএফ আকারে এটা পাঠিয়ে দিব না কেমন। স্যার নোট গুলো একটু পাঠিয়ে দিলে হ্যাঁ ভালো হ্যাঁ হয়। হ্যাঁ পিডিএফ আকারে ইনশাল্লাহ পাঠাবো। ওই যে আমি ওই কলেজের প্রশ্ন তৈরি করছি তো অনলাইনে, একটু খুব পরিশ্রম হচ্ছে, ঝামেলা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ঠিক আছে। মানে অনলাইনে করতে পারে বা অনেক সময় করতে পারে না, একটু ওই জন্য টেনশনে আছি। যাই হোক আলহামদুলিল্লাহ, দোয়া করো আল্লাহ যাতে ঠিকভাবে হ্যাঁ করতে হ্যাঁ পারি আর কি। হ্যাঁ তাহলে হুম তুমি এগুলো একটু করে রাখো, আর কোশ্চেন অ্যান্সার গুলো তুমি যেগুলো গত ক্লাসে বলেছিলে যে করবে, এগুলোও করে রেখো। হ্যাঁ তাহলে আমরা আচ্ছা স্যার। কালকে তো পড়া আছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার কালকে কালকে তো বৃহস্পতিবার, কালকে কয়টায় পড়া? 4টা থেকে স্যার, 4টা থেকে। হ্যাঁ কয়টায়? 4টা। বিকাল 4টা, ওকে ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 4টা আমরা থেকে। কালকে বিকাল 4টায় আবার কথা বলবো। হ্যাঁ তাহলে তুমি আচ্ছা ইন দ্য মিন টাইম এগুলো করো, আমি একটু পরে পাঠিয়ে দিচ্ছি কেমন। ঠিক আছে ওকে, স্যার। সালাম আলাইকুম। আচ্ছা আল্লাহ হাফেজ।